বারবার রাজ্য রাজনীতিতে মথার বিষয়গুলো নিয়ে বিজেপি সাংবাদিক সম্মেলন করছে। আজ প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, তার পাশাপাশি এমডিসি বিমল কান্তি চাকমা এবং প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীল সরকার সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে বেশ কিছু বিষয় নিয়ে মতামত দিয়েছেন কিংবা জবাব বক্তব্য রেখেছেন। সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু যদি হয় তাহলে অবশ্যই গত 27 নভেম্বর আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে মথার তরফে যে কর্মসূচি ছিল, ওয়ান নর্থ ইস্ট শীর্ষক কর্মসূচি, বা মথার সুপ্রিমো থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে, এমডিসি থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের বক্তব্যকে একসাথে করে আজ বিজেপির তরফে খানিকটা দেরি হলেও বা বিলম্বিত বোধোদয় হলেও তারা জবাব দিয়েছেন। তবে এই জবাবের রাজনীতি নিয়ে অনেক প্রশ্ন আছে। প্রশ্ন এই জায়গায় যে বিজেপির সঙ্গে মথা আছে বা মথার সঙ্গে বিজেপি আছে, সরকারে আছে, এবং 2023 সালে মথা বিপরীত শিবিরে ছিল বা গোপন সমঝোতার রাজনীতিতে সারা রাজ্যে বিষয়টি খুব চর্চিত ছিল। তারপর যখন সরকারে যোগদান করলো, পুরো বিষয়টি রাজ্য রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজ যে প্রেক্ষাপটে সেখানে আলোচনা করা হচ্ছে, মথাকে টার্গেট করা হয়েছে, মথা সুপ্রিমোকে সেখানে কাঠগড়া দাঁড় করানো হয়েছে, রাজ্য সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে, স্বাভাবিকভাবে প্রশ্ন থেকে যে পুরোটাই তো বিজেপির সংস্থা, বিজেপি পরিচালিত সরকার, আর সেখানে সাংবাদিক সম্মেলন করে বিরোধিতা কেন? এটা কি স্ববিরোধিতা নাকি রাজনৈতিক নৈতিক? কেউ বলছিলেন এটা বেশ কয়েক মাস ধরে চলছে এবং রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে লোকসভা নির্বাচন, সেখানে যাকে বিজেপি প্রার্থী করেছেন তিনি মথার পরিবারের সদস্য, আর যাকে বঞ্চিত করা হয়েছে রাজনৈতিকভাবে সেখানে দলের ক্ষতি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন, সেখানে শিক্ষকতা থেকে আসা, রাজনীতিতে আসা, বিজেপিতে আসা রেবতী ত্রিপুরাকে বসিয়ে দেওয়া হয়েছে 5 বছরের মাথায়। ঠিক তার পাশাপাশি সেখানে গোটা রাজ্যে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিষয়গুলো রয়েছে, আজ সেখানে আলোচনা হলো, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তার কাছে নত স্বীকার করছেন। প্রশ্নটা আমি সরাসরি আপনাদের কাছে রেখেছি, আপনারা জবাব দেবেন। আপনাদের কাছ থেকে আমরা আজ রাজনৈতিক ব্যাখ্যা চাইব। মথার কাছে নত বিজেপি, মথার কাছে নত বিজেপি এই প্রশ্ন উঠতে শুরু করেছে, নাকি পদক্ষেপ সময় মতো, অর্থাৎ বিজেপি কি সময় মতো পদক্ষেপ গ্রহণ করবে কিংবা জবাব দেবে? আজকের প্রেক্ষাপট একটু অন্যরকম, এই কারণে যখন বিজেপির তরফে সাংবাদিক সম্মেলনে বক্তব্য ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত সামগ্রিক বিষয়গুলো নিয়ে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছেন বিজেপির নেতৃত্ব, এবং সে জবাবের মাধ্যমে বিজেপির তরফে তার বক্তব্য উপস্থাপন করার পাশাপাশি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও কিছু বক্তব্য উঠে এসছে। 2026 সালে কি হবে? মথার সঙ্গে বিজেপির আঘাত হবে নাকি একাই লড়াই করবেন? পুরো নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত কিংবা নির্দেশ যেভাবে থাকবে ঠিক সেভাবে, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ এবং সিদ্ধান্তের অপেক্ষায় রাজ্যের নেতৃত্বকে থাকতে হবে। বিজেপির হাইকমান্ড যে নির্দেশ দেবে তা অবশ্যই মানবেন কুশাবা ভবনের নেতৃত্ব, কিন্তু কি নির্দেশ দেওয়া হবে মথা সুপ্রিমোকে? মথা সুপ্রিমোকে সেই নির্দেশ মানবেন নাকি একাই লড়াই করবেন? 2023 সালে কোন অঙ্কে কোন রাজনৈতিক খেলায় 20টি এসটি আসনের বাইরেও সেখানে প্রার্থী দেওয়া হয়েছে, এবং যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে সে প্রার্থী নিয়ে আজ প্রশ্ন তুললেন বিজেপির নেতৃত্ব। শুধু প্রশ্নই নয়, সেখানে একেবারে জনজাতি বিষয়গুলো উল্লেখ করে এই সময়ের মধ্যে রাজনৈতিক দল হিসাবে বিজেপির আজকের তরফে যে সাংবাদিক সম্মেলন, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং শরিক দলের বিরুদ্ধে সেখানে কথা, শরিক দলের নেতৃত্বের বিরুদ্ধে সেখানে কথা, শরিক দলের সুপ্রিমোর বিরুদ্ধে সেখানে কথা। আজ সাংবাদিক সম্মেলনে কিছু বক্তব্য অবশ্যই আমরা শুনবো, আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়টি আরো একবার তুলে ধরবো। সে সঙ্গে আপনাদের কাছ থেকে আমরা কয়েকটি বিষয় জানার চেষ্টা করব। আপনারা আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতার কথা বলবেন, রাজনৈতিক বিশ্লেষণের কথা বলবেন। রাজনৈতিক বিশ্লেষকরা যেভাবে ব্যাখ্যা দেয় আপনাদের কাছ থেকে আমরা সেইভাবে ব্যাখ্যা চাই। আপনারা অবশ্যই আপনাদের তরফ থেকে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন হোক না কেন,
আপনারা আপনাদের মতন করে এই অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে কথা বলবেন। কাউকে কোনোভাবে সেখানে অশালীন বক্তব্যে তাকে আক্রমণ করার চেষ্টা করবেন না। একেবারে গঠনমূলক ব্যাখ্যায়, সুন্দর রাজনৈতিক ব্যাখ্যায় অনুষ্ঠানে আলোচনা করবেন। আপনাদের প্রত্যেকে সহযোগিতা চাই। কয়েকদিন আগে 27শে নভেম্বর আস্তাবল ময়দানে একটা পার্টির যে জমায়েত হয়েছিল, সেই জমায়েতে যে সমস্ত বক্তব্য বক্তাদের মাধ্যমে উঠে আসছে, সেই সম্পর্কে আমাদের পার্টির কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদের আহ্বান করেছি। আমাদের প্রথম কথা হচ্ছে, সেখানে ওয়ান নর্থ ইস্ট বড়ভাবে লিখা ব্যানারের মধ্যে দেখেছি, কিন্তু বাকি আমরা দেখলাম পার্টির পতাকা, নেতৃত্ব বেশিরভাগ ত্রিপুরা মথা দলে। যদিও 2-3টা রাজ্যের, মেঘালয়, আসামের কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। যে জমায়েত তারা করেছে, তারা কি বলতে চেয়েছে, কি বার্তা দিতে চেয়েছে, তারাই বুঝবেন। পতাকা ত্রিপুরা মথা বলছে ওয়ান নর্থ ইস্ট। এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি, আঞ্চলিক দল কখনোই স্থায়ী হতে পারে না। এক দুটা ইস্যুকে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয়, এবং সেই সমস্যা, দাবি বা ইস্যুকে সামনে নিয়ে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে, তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি। হয়তোবা ওই দিনের জমায়েত এরকমই একটা প্রচেষ্টা। আমরা কয়েক বছর আগে, বিশেষ করে 2021-এ এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকে আমরা ত্রিপুরা মথাকে চিনি। তাদের প্রথম বক্তব্য কি ছিল? ত্রিপ্রাসা এবং খানসা। ত্রিপ্রাসার কল্যাণ, ত্রিপ্রাসার সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল। বলেছিল 10 তারিখ রেজাল্ট যদি হয়, 11 তারিখ তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য সেখানে বিল আনবে এবং 1 বছরের মধ্যে তারা ত্রিপুরাল্যান্ড আদায় করে দেখাবেন। আজকে এডিসির প্রায় 5 বছর শেষে ওই ত্রিপুরাল্যান্ড যে শব্দ, সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে, তাদের মূল যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটা যেহেতু তারা নিজেদের ইশতেহারে, নির্বাচন ইশতেহার 2023 বিধানসভায় এবং ত্রিপ্রাসার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল, সেটাও তারা ধরে রাখতে পারেনি। কারণ 22 জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়ার পরে ত্রিপুরার মানুষ যখন বুঝতে পারল আসলে এই প্রার্থী শুধু ত্রিপ্রাসার জন্য না, অনেক সময় বাঙালি বিরোধী কথাবার্তা যেমন বলে ত্রিপ্রাসাদেরকে তাদের দলে টানার জন্য, আবার ত্রিপ্রাসার জন্য যে কথা বলেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটাও তারা তাদের ডিকশনারি থেকে মুছে দিয়েছিল এডিসি ক্ষমতা দখলের পরে। এবং 2023 ইশতেহারের সময় আমরা সেটা লক্ষ্য করলাম, এবং 22 জন ক্যান্ডিডেট দেওয়ার মাধ্যমে এই জায়গায় গিয়ে ত্রিপুরা মথার পরিচয়ে তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা, চালিয়ে যাওয়ার মতো হয়তো বা তাদের আর
ক্ষমতা নেই, মানুষের কাছে যেতে তাদের ভয় হচ্ছে। তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে। এই জন্যই এখন তারা বলছে ওয়ান নোটিস। তার অর্থ কি দ্বারা পুরো উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে, তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বানানোর চেষ্টায় তারা আছে। 27 তারিখের যে জমায়েত, সেখানে আমরা দেখলাম বিভিন্নভাবে সুরসুরি, জাতিগত সুরসুরি দেওয়ার তারা চেষ্টা করেছে। বলেছিল আগরতলা ত্রিপুরা মালিককে আমরা সেদিন দেখাবো, এবং যেভাবে আমরা হিন্দি সিনেমাকেও হার মানিয়েছে, আমাদের কিছু জনজাতি যুবক যেভাবে আওয়াজ করেছে উলুলুলু, আমি দেখেছি। এটা ওই জঙ্গলি মুভি একটা আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই, সেখানে দেখেছিলাম আমরা। সেটা দেখো এখন আগরতলার মালিককে, এটা সম্পূর্ণভাবে জনজাতি বাঙালি আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিরোধ তৈরির চেষ্টা। ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার আছে, জমায়েত করতেই পারো, কিন্তু এরকম উস্কানিমূলক কথাবার্তা এটা একেবারে উচিত না। আরেকটা হচ্ছে তাদের কথাবার্তা সবটাই স্ববিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। সব এক সময় এক রকমের কথা বলি। যেমন প্রদ্যুৎ বাবু ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি। আনতে বনো চিড়িয়া, একদিন ग्रेटर चित्रलेन होगा, बांग्लादेश को औकात दिखाने के लिए मैंने ग्रेटर चित्रलेन मांगा, এটাও বলেছেন তিনি। তাহলে গ্রেটার চিত্রলেন কেন দরকার, সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন। ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন। আমি শুধু বলবো, যারা ত্রিপুরা মাথা করছেন, আপনারা একটু গভীরভাবে চিন্তাধারা করুন, বুঝতে পারবেন ওনার রাজনৈতিক মকসদ, উদ্দেশ্য কি। পঞ্চায়েত প্রথা যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরি হয়, তিনি মুখ বন্ধ করে রাখেন। নমস্কার, কে বলছেন? থামতে হবে, থামতে হবে। নমস্কার, লাভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলে আমি আমাদের যুব মোর্চার নেতা প্রাক্তন সাংসদ দেবতী মোহন ত্রিপুরাকে বলতে চাই, এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলতে চাই। তিনি এখানে আগরতলা কথাটা যেভাবে বোঝানো হচ্ছে, যখন আমরা বাঙালির পক্ষ থেকে ত্রিপুরা যখন এখানে আগরতলা যাত্রা যখন করলো, তখন উনি একটা কথাই বলল, আর মহারাজা বলাতে তখন উনার গায়ে কষ্টে পড়েছিল। আমি বাবা সবদিন সমান যায় না, সবদিন সমান যায় না, এখানে দাঙ্গা লাগানোর সেই সুরসুরি কথা হাতে না থাকে, এটাকে মীমাংসা করার দিকে কথা বলুন। রাজনীতি তখন হবে নিজের গায়ে চান, পরের দিকে আঙুল লাগিয়ে লাভ নেই। সুতরাং আমরা ত্রিপুরাবাসী, আমরা শান্তিপ্রিয় মানুষ, জাতীয় প্রযুক্তির রাজ্য আমাদের ত্রিপুরা রাজ্য, এভাবে উস্কে দিয়ে ওই যেগুলো হয়েছে ওইটাকে আবার মনে করিয়ে দিয়ে মানুষকে ঝগড়া করানোর চেষ্টা বিরক্ত না করেন। আসছে এদিকে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে এখানে কোনো গন্ডগোল সৃষ্টি না হয়, তাহারে জাতিতে নিজেদের মধ্যেই যাতে না হয়। আর আমরা জানি ম্যাক্সিমাম এই যে যারা ত্রিপুরা, এরা বাংলাদেশ থেকে এসেছে ত্রিপুরাতে, এই কারণে ওরা বাংলাদেশ বললে তাদের গায়ের মধ্যে লাগে। সুতরাং সাধু সাবধান, আপনি এইভাবে থাকবেন, এইরকম যাতে উস্কানিমূলক কথা যাতে না বলেন। নমস্কার, ভালো থাকবেন।
খামচা হবে? খামচা ওনার দলের মধ্যেও নেই, খামচা ওনার দলের দ্বারা শ্রীপ্রসাদের মধ্যেও খামচা করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত। দেখুন, আমাদের মাননীয় ডেপুটি মোহন ত্রিপুরা যে কথাটা বলতেছে, আমরা দেখি গোয়ালের 2 রকম গুরু। তারপর আমরা ডেপুটি বাবুকে আপনাদের মাধ্যমে জানাবো, অন্তত তাই কথাটা সাংবাদিক সম্মেলন করে না বলে উনি যাতে ওনার দলের যে মন্ত্রী আছে মাননীয় মানিক শাহ মহোদয়, ওনাকে বলো যে চিত্রামাতার যে সমস্ত বিধায়করা আছে, মন্ত্রীরা আছে, তারা যাতে মন্ত্রিসভা থেকে বাতিল করে সেই ক্ষমতা যদি থাকে আমাদের মাননীয় প্রাক্তন সংসদের থাকে, সেই কথাটাই বলুন। আমরা যখন পক্ষান্তরে উনিও দেখা গেল চিত্রামাতার অনেক দুর্নাম করতেছে, কিন্তু দুর্নাম যেগুলো আমরা দেখলাম বকলমে চিত্রামাতার তার থেকেও উনি লোকসভাতে ভোট দিল কারণ উনি বকলমে ভোটার প্রার্থী। এখন কার জন্য করতেছে উনি? কারণ উনি এখন টিকিট পাইছে না, যার ফলে এখন মোটার কথা অনেক কিছু করতেছে, কারণ আগামী দিনের জন্য এই যে কাজের চালাকি। আমরা আপনাদের মাধ্যমে জানেন উনিকে বলবো, অন্তত অমিত শাহকে বলো যে না, তারা আমরা বলে রাখতাম না, আমাদের লোক মন্ত্রিসভায় তারা রাখতাম না, আইপিএফটি তারা আমরা মন্ত্রিসভায় রাখতাম না, কারণ আইপিএফটি হাতে পায়ে জেলেই বিজেপি ক্ষমতা হয়েছিল, আর মোটার হাতে পায়ে জেলেই বিজেপি ক্ষমতা হয়েছিল। তখন না জানার ভান করে উনি ওনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে এই কথাটাই জানাবো। আজ পর্যন্ত না হলে আমাদের সঙ্গেও একসঙ্গে সরকার চালাচ্ছি, আমরা সরকার চালাচ্ছি, তারপরেও एबीसी घुस में नहीं दूंगा, ये सही है? গণতান্ত্রিক দেশ, আপনি তো 10 বার দিলে সংবিধানের কথা বলেন, সংবিধানটা না হয় আমরা জানি না, কম জানি, আপনি তো দাবি করেন ভালো সংবিধান জানেন। তো যে সংবিধানে লিখা আছে এই দেশটা এখন গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ এবং ত্রিপুরা একটা অঙ্গরাজ্য, সেখানে আপনি বিজেপির মতো দলকে এবং অন্যান্য দলকে এডিসির মধ্যে আপনি ঢুকতে দেবেন না, এই হুমকি আপনার মুখ থেকে এটা শোভা পান? তো তাদের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগিতামূলক। আরো আমি বলছি, প্রদ্যুৎ বাবু উনি যদি নামটা বলে দিতেন আমি খুশি হতাম। বলেছেন মিনিস্টার নিয়ে রাং আছে, একটা কথার মধ্যে দেখবেন মিনিস্টার নিয়ে রাং আছে, মিনিস্টার ইংরেজিতে হয়ে গেল, নি মানে আবার কম বড় রাং আছে, আবার বাংলা হয়ে গেল, মিনিস্টার নিয়ে রাং আছে। তিনি হিম্মত হে, উনি যদি শুধু ককবরকে বলতেন খুশি হতাম, ককবর বাকি হিসাবে, না হলে শুধু হিন্দিতেই বলতেন মিনিস্টার নিয়ে রাং আছে। তিনি হিম্মত আছে, হিম্মত সবারই আছে। আপনি তো রাজা দাবি করেন, তো আপনার তো হিম্মত আরো থাকতেই পারে, কিন্তু এটা গণতান্ত্রিক। আর আপনি একজন কোনো মন্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল যখন তোলেন তখন ওনার নাম বলে দেওয়া উচিত। এই মিনিস্ট্রিতে আপনারও 2জন মিনিস্টার আছে, তাহলে কোন মিনিস্টারের কথা বলছেন? অঞ্জন বাবুর কথা না বিশ্বজিৎ বাবুর কথা? তারাও তো মিনিস্ট্রিতে আছে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি, নমস্কার, কে বলছেন? যিনি বলেছেন, নমস্কার, তিনি বলছি কথা বলুন। মথার কাছে নত বিজেপি, আসলে কথাটা সত্য। মথার কাছে বিজেপি নতই হয়ে আছে। আর নির্বাচন আসলে তাদের মধ্যে এই বৃদ্ধি বলবে এবং আসলে আস্তে আস্তে মানুষের কাছে সবটাই পরিষ্কার হয়ে গেছে। তেমনি ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন আগেও হয়েছে, বহু হাতাত হয়েছে, তাদের সরকারের সঙ্গে তারা সহযোগিতা করছে। এগুলি সব ভারতবাদী মানুষকে বিভ্রান্তি করার জন্য তাদের দুপক্ষেরই একটা আমরা মনে করছি।
বিজেপি যদি মাথার কাছে নত না হতো তাহলে এত কিছু ঘটনা সেখানে বিজেপি কর্মী সেখানে আক্রান্ত হচ্ছে, মন্ডল সভাপতি গাড়ি ভাঙচুর করছে, কর্মী সমাজপতির সেখানে বাড়ি হামলা করছে, পার্টিকে জ্বালিয়ে দিচ্ছে, কাউকে সেখানে গ্রেফতার করতে বিজেপি সাহস দেখাচ্ছে না। বিজেপি সরকার, বিজেপি পুলিশ তার সরকারে আছে, একটি তাদের কিন্তু এখন পর্যন্ত কাউকে মাথার কোনো কর্মীকে আমরা গ্রেফতার করতে এখনো আমি পাইনি। তাই বলছি এই মাথা কাছে বিজেপি মতো হয়ে আছে। তিনি হচ্ছেন অনিমেষ দেববর্মা। বলেছেন বিজেপি ন্যাশনাল পার্টি কে রোখার জন্যই আমাদের আঞ্চলিক দল দরকার। আমি অনিমেষ বাবুকে প্রশ্ন করতে চাই, তাহলে শ্রীপ্রসাদ, খামসা, উন্নয়ন, ডেভেলপমেন্ট এটা কিছুই না, শুধু বিজেপিকে ন্যাশনাল পার্টিকে রোখার জন্যই আপনারা রিজিনাল পার্টি বানাচ্ছেন। এখন মাথা দিয়ে হচ্ছে না বলার একটা শক্তি অর্জন করার জন্য ফান্ডটাও যাতে বেশি করে আসে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গা থেকে, তার জন্য কি আপনি তাহলে কথা বলুন। আপনি তাহলে আঞ্চলিক দলই রাখছেন, এটা একটু গ্রেটার আঞ্চলিক দল হয়ে গেল আর কি, রিজিনাল পার্টি হয়ে গেল। কারণ শুধু স্টেট না, এখন বিভিন্ন স্টেটকে নিয়োগ করার চেষ্টা, মানে মকসদ কি সাহস বা দুঃসাহস কোনো ব্যাপার না। বিজেপি না কাউকে ভয় করে, বিজেপি তার কতগুলি পলিসি, সেটা হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। আমরা ত্রিপুরার উন্নয়ন এবং শান্তির জন্য কাজ করছি। তো এমন পরিবেশ যদি হয় সেটা কেন্দ্রীয় নেতৃত্ব আছে, আমরা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব। কথা বলুন। বললাম যে আপনার এই ত্রিপুরা মশাই ক্রিয়াটাকে তখন তো তুমি উনি সংসদ ছিলেন ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা ত্রিপুরাতে আপনার এই যে ত্রিপুরা মশা নামে যে ক্রিয়াটা হাইটি থেকে বেরিয়ে দিল্লি থেকে টাকা দিয়ে সমর্থন করে অনেক রকমের চাল ফেলায় সিপিএম কংগ্রেসকে কিভাবে দুর্বলতা করা যায় ত্রিপুরা রাজ্যে। সিপিএম কংগ্রেস তখন 10টা 12টা 70 আসন বেশি পাওয়া যায় না, ওনাকে দীর্ঘ রাখতে রাখবে। এই চক্রান্তটা কি করেছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী আর তিনি এখানে বসে সাংবাদিক সম্মেলন করে আঞ্চলিক দলকে ত্রিপুরার আঞ্চলিক অর্থনীতি করতে আসল দলকে দুর্বলতা করার জন্য আঞ্চলিক দল সৃষ্টি হয়েছে। আঞ্চলিক দলকে কে সৃষ্টি করেছে? একটা বড় না, আঞ্চলিক দলকে সৃষ্টি করেছে অবস্থা নরেন্দ্র মোদী। এই কথা দেবজ্যোতি বলা বন্ধ না, কারণ ওনার চাকরি চলে যাবে। বড়জি বলে যে চাকরিটা আছে ওই চাকরি থেকে ফিরে যাবে। গান্ধীজির মতন আছে, খালি মিশা কথা বলে, ভাবসারি কথা বলে আর কিছু বিষয়ে মেন বুদ্ধাতে তারা কথা বলবে না। মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় এটার জন্য তারা আস্থার হিন্দু মুসলিম রাজনীতি ভারতবর্ষের জিনিসের দাম আসছে কেন? দেশের কৃষকের থেকে টাকা দেওয়া কিভাবে নির্বাচন করেছে ওরা, মানুষকে 10,000 টাকা করে দিয়েছে, মধ্যপ্রদেশে দিয়েছে মানুষকে 10,000 টাকা করে, মহারাষ্ট্র দিয়েছে 10,000 টাকা করে, বিশ্বকর্মী টাকা দিয়ে দিন করে 10,000 করে দিয়েছে।
বস্তার চাল খালি না যাবে তাহলে লিটার 230 টাকা যাবে না। এটা নিয়ে সাংবাদিক সংগ্রহ করার জন্য বলুন আমাদের মিডিয়া বন্ধুরা আছে এটা নিয়ে সাংবাদিক সংগ্রহ করবে মানুষ কিভাবে চলবে এটার জন্য ওনার কোনো চিন্তা রাখেন ওনার উদ্যোগ দিল উদ্যোগ দিবে একটু করে মতোই আমার ছাত্র বসে দিদি যেগুলো ওকে করে রাখে ক্ষমতা যখন আসতে পারে শয়তানের মেলা ত্রিপুরা ছড়িয়ে গিয়েছে শয়তান নমস্কার, কে বলছেন? আমি সাউথ ত্রিপুরা থেকে বলছি। কথা বলুন। হ্যাঁ স্যার, আমি একটা কথা বলতে চাই। লাইভে আছেন, কথা শোনা যাবে? হ্যাঁ স্যার, লাইভে আমি রাজি আছি। আপনার কথা বলুন। হ্যাঁ স্যার, আমাদের এখন বর্তমান যে বিজেপির পরিস্থিতি আছে না, সেটা হচ্ছে যে আমাদের বিজেপির যে বিধায়ক গুলো আছে তাদের কারণে। কারণটা হচ্ছে যে আমাদের 2017 সালের যে পুরানো বিজেপি যে কর্মীগুলো আছে ওদেরকে এখন বর্তমান হাতিয়ে দিয়ে বর্তমান দেখা যাচ্ছে যে এখানে 2024-25-এ সিপিএমের বেশিরভাগ কর্মী আমাদের বিজেপির সামনে বসে আছে। এই মানে এই এখন যে পরিস্থিতি সেগুলো হচ্ছে ওই কারণে যে এখানে নতুন লোক বসতে গেছে পুরান লোকগুলো বাদ হয়ে গেছে। স্যার, আমি এইগুলা আমাদের যে বর্তমান যে আমাদের মুখ্যমন্ত্রী মালিক স্যার হিসাবে এগুলা আমাদের এইগুলা এই বার্তাগুলো পাঠানো চাই। ওদেরকে বর্তমান যে মানে আমাদের এই বিজেপির যদি কার্যকর্তায় থাকে আগামীতে ওদের আমাদের বিজেপি মানে একদম হয়ে যাবে। নমস্কার স্যার। আমরা সিদ্ধান্ত নেব, আগে নির্বাচন ঘোষণা হোক। নমস্কার, কে বলছেন? একসঙ্গে লড়বো, সেটা পরে বিজেপি নত ওনারা কথা বলছে এবং উনি আস্তে আস্তে যে সংখ্যা করলেন ওই দিন এবং উনি ওই দিন আইপিএসটিতে নিবন্ধন করছেন না করছে যে আরো আলটিমেটলি আইপিএসটিও মিলব। এই বিজেপি বিলম্বে কি কর্ম না করবে এটা পরে কথা। আমার সবচেয়ে মজা লাগে সরকারের সরকারের উপরে করলে তো সরকারের না যা হইবার হইতে হয়তো দেশের মধ্যে হইতে পারে না। 2028 কিন্তু ভারত রয়েছে। ভালো থাকবো, আপনাদের কাছে। যেহেতু আরো 3-4 মাস তো আছে কমসে কম, তো সময়ে সেটা আপনারা জেনে যাবেন। আপনার যে প্রশ্ন, এটা অনেক আগের থেকেই আমরা শুনে আসছি। ওই রাজনীতির মানে আইপিএসসি বা মাথা, তারা তাদের চিন্তাধারা থেকে এই দাবিটা করেছে এবং আমাদের সংবিধানে সে প্রভিশন আছে নতুন রাজ্যের দাবি এবং গঠনও করা যায়। উত্তর প্রদেশের মতো ভরা রাজ্য। নমস্কার স্যার, আমি সাউথ থেকে বলছিলাম স্যার। এটা আপনার মানে আপনার যেটা বলে ওয়ান নট এটা আপনার ওই লাখ টাকার মতন হবে আর কি। লাখ টাকা যেরকম আমরা ওই যে 5 অন্যখানে বলছিলাম ওনাকে যেন অ্যারেস্ট হয়ে গিয়েছে তো মনে হচ্ছে অ্যারেস্ট হয়ে যেতে হবে আর কি। নাহলে পরিস্থিতি নেপালের মতো হয়ে যাবে। আমরা তো মতো একটা আন্দোলন আমি একটু করতে মানে একটা শুরু করতে এরকম একটা আন্দোলন করতে ওই লাখ টাকার মতো কিন্তু আপনার প্রশাসনের আইন শৃঙ্খলা কিছু আপনাদের মনে আমি দেখেছি কিন্তু বিপদ
থেকে যদি আপনার না যায় তাহলে কিন্তু বসতে অনেক সহজ। একজন নেপালের কথা প্রতি চলে একদিন গিয়ে রাজ্য বা বিহার, মধ্যপ্রদেশকে দীর্ঘনতন রাজ্য হয়েছে, সেই থেকেও তারা হয়তো বা দাবি করতেই পারে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আপনাদের যে ছোট রাজ্যকে আরো বিভক্ত করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা হচ্ছে দেখা। তো তার জন্যই তাদের যে দাবি দেওয়া, এটা একেবারে অসাংবিধানিক আমরা বলবো না, সাংবিধানিক, কিন্তু বাস্তবতার দিক থেকেও আমাদের দেখতে হয়। সহযোগিতামূলক কথাবার্তা কংগ্রেসে যখন ছিলেন বলছিলেন, আমাদের দাবি দেওয়া যদি দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে ন্যাশনাল পার্টি ছাড়া উপায় নেই। আর এখন তারাই বলছেন যে ন্যাশনাল পার্টিকে রুখতে হবে। আবার মোদিজির কাছে গিয়ে বলবেন যে রাইট দো, সলিউশন দো। আমাদের কাছে, বিজেপির কাছে জনজাতির উন্নয়নের জন্য আন্দোলনেরই দরকার হয় না। আপনাদের যে বয়সটা আরো বেশি করে রেস করা, আরো বেশি করে শক্তি অর্জন করে একেবারে ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করে ত্রিপুরা তাদের উন্নয়নে যদি চিন্তা ভাবনা করেন, ভুল হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং উন্নয়নে বিশ্বাস করি। আন্দোলন ছাড়া আমরা ত্রিপুরা তাদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর, এটাও আমি বলে রাখছি। তার জন্য এই যে অনিমেষ বাবু থেকে প্রদ্যোৎ বাবুরা যে বলেন না, ন্যাশনাল পার্টিকে রোখার জন্য একমাত্র আঞ্চলিক দল, তাহলে আপনারা দুজন আগে মিলে ঠিক করুন। কংগ্রেসের থাকতে এক কথা, এখন আঞ্চলিক দলে আরেক কথা। এটা কেমন কথাবার্তা? সেই দিন আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, পুরো ভাষণ অনুষ্ঠান আমি দেখেছি। আপনাদের অবশ্যই মনে আছে সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। আমি সেই সময় পার্লামেন্টের সদস্য হিসেবে আমার পার্টি হুইপ জারি করায় আমি বিজেপির সাংসদ হিসেবে আমি সিএবি বিলে ভোট দিয়েছিলাম। সেই সময় উগ্রপন্থী থেকে শুরু করে আঞ্চলিক দলগুলির অনেক লোক ফোন করে বিভিন্নভাবে হুমকি আমাকে দিয়েছিল। তার মধ্যে ডিএম ভাই, যার আসল নাম উৎপল দেববর্মা, উনি সেদিন ভাষণ দিয়েছেন। 2641 জন ওনার ফলোয়ারকে নিয়ে উনি এই পার্টিতে যোগদান দিয়েছেন বলে ভাষণ রেখেছেন। পতাকা তার হাত থেকে নিয়েছেন, প্রদ্যোৎ বাবুর হাত থেকে। এবং তিনি বলেছেন, রাজনীতিতে আজকে যোগদান করছি, আপনারা ভাববেন না। নমস্কার, কে বলছেন? 1997 নমস্কার দাদা, আমি ভাগ নিয়েছি বিভিন্ন পক্ষ থেকে। দেখুন প্রদ্যোৎ বাবু, আমি জানেন আমি অনেকদিন বলছি প্রদ্যোৎ বাবু তিনি যে বিচার ধারা প্রবল করছিলেন, একটা সংগঠন, সামাজিক সংগঠন বেইমানি ভারতের সংগঠন, উনি কিন্তু এই সম্মেলনও দেখেছিলেন দর্শন বহন। এখন ওনার যে মন মানসিকতা এবং ভারতীয় নিয়ে একটা সকল বাঙালি সবাইকে নিয়ে ওনাকে বলা হয়েছিল যে আমরা আমরা সংগঠন নিয়ে যাই, ভালো। এইভাবে তার আমরা আপনার জানেন না, হয়তো জানেন আমরা সম্মেলন করেছিলাম ক্লাবে। তারপরে দেখা গেল উনি বিজেপিতে জয়েন করলেন। বিজেপিতে বিজেপি হয়ে গেলে একটা নিরোধ ছিল যে নির্মাণ থেকে অন্তত আগে বাইক করে নেই। সেই নির্মে উনি কিন্তু ওনার বিপদ উন্নয়নকে দেখাচ্ছে পদ্ধতি বলব। ওনাকে আপনার মাধ্যমে বলা হয়েছিল, আপনার নির্বাচনের মাধ্যমে বলা হয়েছিল যে আমরা সারা বাংলাদেশ এগিয়ে যাব। আপনারা শুকনো মাথা কিছু ভাবু, আপনারা আসুন আমার সঙ্গে সামনে নিয়ে যায়। আমরা কিন্তু অনেকদিন আপনার নির্বাচন চ্যানেলের মধ্যে গেছিলাম, কিন্তু দেখা গেল এখানে বুঝলাম লোভে লালুকে বিচারহীন হয়ে পড়ছে, যার জন্য একটা বুঝাতে চাইতে হচ্ছে
ওই দিন যে মিটিং করলো আমি প্রচুর আগে 30 কেন এই কারণে উনি মিটিং করলো এটাই পূর্ণাঙ্গমতা আমরা বুঝতে পারলাম না। এখন সংসদ উনিও বলবেন যে ওনারাও বুঝতে পারবো না। এই জিনিসটা কোনো মানে নাই, নতুন নতুন লোক আনলো এই পরিস্থিতিটা নিয়ে এলো। আসলে যে মূল ব্যাপারটা বিজেপি সংসদও ওরাও বললাম কিন্তু আপনার সমাজ স্বাভাবিক বিচার নিয়ে গেছে। ওনাদের বক্তব্য ছিল যে ভারতবর্ষের বিচার দ্বারা চলা দরকার, বাবা সাহেবের বিচার দ্বারা মানুষের কাজ করতে গেলে এই বিচার দ্বারা চললে প্রত্যেকটা মানুষের হক মিলে রাষ্ট্র সামনের দিকে যাবে। আমরা চাই সরকারি ভবন বাড়ুক, সরকারি দপ্তর বাড়ুক, সরকারি কর্মচারী বাড়ুক, মানুষের উন্নয়ন হোক। এই বিমানে কিন্তু এই এজেন্ডাই তাদের কাছে। আপনার একটা লোক পাবেন না বিজেপি যেগুলো না কিছু জনজাতির নেতৃত্ব মাথা প্রদ্যুৎ বাবু নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি বলছিলাম আপনারা আজকে বলছিলেন অনেকের কথা শুনছিলাম, কিন্তু এখানে প্রশ্ন করছেন যে এই মতামত নির্বাচন তো বিজেপি না, আমি বলবো না, বিজেপি একটা দল, সংসদবাদী দল, অনেক রাজ্য সরকার আছে। বিজেপি মতামতের মাতামত নয়, মতা এই সংগঠন রাজ্য কি করেছে রাজ্যবাসী অক্ষরে অক্ষরে জানে, ধীরে ধীরে জানে। কারণ একটা দিব আরো কাজ না করলে হ্যাঁ এই বাংলার কথা এই হবে না, কোন হককে দমন করা হবে মতাকে এই দুরা আলাপ করে। যদি সর্বসাধারণের বিপক্ষে ভাবে কোন কথা কয় মাথাকে ছাড়া হবে না। পালন কোথায়? জঙ্গলে, উপরে সেনা, উপরে আপনার হেলিকপ্টার, নির্দেশ সেনা, আর পালন কোথায়? আজকে বিজেপি ঘটা চলবে না। কারণ উপযোগিত সংগঠন রাজ্যে অনেক কন্ট্রোল করছে, অনেক দুরক্ষা করছে, তাদেরকে আমরা চিনি। আমার সম্পূর্ণটাও মেনে নিতে হবে। এটা ব্যাপার না, এটা কংগ্রেস না, এটা বিজেপি সর্বভারতীয় এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ রাজনৈতিক দল। তাকে এই দল মনোজাতের মতো প্রতিকার করবে না। মনের কাছে আছে কি করবো এখন নিব শাসন দেওয়া হবে দরকার হইলে দিয়ে দাও। তাকে অত সোজা না, মঠা যার জন্য তারা ভাই দেবো। হ্যাঁ এটা হবে না। রাজ্যের তারা অনেক করছে, অনেক বড় হত্যা করছে, আর হবে না। এটা জানে রাজ্যবাসী। নমস্কার, কে বলছেন? আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে নমস্কার, কে বলছেন? নমস্কার, হচ্ছে যে বলছি মাথার কাছে বিজেপি সেটা আসলে সামাজিক দেশের, কারণ নত তো দেশের বিগত দিনও সরকার তার উপজাতি যাতে নবস্থিত, কারণ 18 মুরা এত কিছু করার পর সরকার কত পদক্ষেপ গ্রহণ করলো না। কারণ বাস্তব সেটা কিন্তু নত বিজেপি রয়েছে, কিন্তু হিসাব নিকাশ এই হিসাবটা কিন্তু বিজেপি নেওয়ার জন্য প্রস্তুত না। মানুষ জনগণে আগামী দিন মাথা বলুন আর বিজেপি বলুন, তাদের জন্য মানুষ হিসাব মানুষ জনগণ করবে। কারণ জনগণ খারাপ সেই পারবে, সেইতে পারবে না। কারণ বিজেপি সরকার, কারণ এখন পর্যন্ত মাথায় বলুন আর বিজেপি যে
শ্রমিক দলটা রয়েছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এত ঘটনা ঘটে যাচ্ছে বেকারত্ব রাষ্ট্র পদ্ধতি সিদ্ধ ভ্রমণ একটা বুলেটিন বলেছিল সাংবাদিকের কাছে এডিসিতে 6,000 পুলিশে করবো সেটা বক্তৃতার মধ্যে দিয়ে দিয়েছিল পদ্ধতি সেটা তো একটা 2 লাখ প্রতিশ্রুতি কিন্তু করেছে নিয়োগ নীতি এডিসির মধ্যে পেনশন প্রাপ্তরা ঠিক মধ্যে পেনশন পাচ্ছে না সেটা তো বলছে আসলে এখন পর্যন্ত বাস্তব জনগণের জন্য কোনো কোথায় কিন্তু পদ্ধতি ছিল বলেনি আর ত্রিপুরা সরকারও কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বেকার বলুন এই যে দ্রব্যমূল্য মানুষের কর্মজীবন অনেক কাজকর্ম কমে যাচ্ছে কিন্তু সেটার জন্য কোনো কিন্তু জাতীয় ক্ষমতার জন্য তাদের পছন্দের জন্য চলছে কিন্তু কারণ বিজেপির নেতা নেতৃত্ব তো বড় বড় বুলিং ছাড়া ঘটে নাই কারণ পোস্টারিং ছাড়া কোনো কথা নাই আর পদ্ধতি হতে কোনো নতুন করে দেখা বিদ্যালয়ের যে বাদ দিয়ে এখন কিন্তু ব্যস্ত রয়েছে কিন্তু আসলে মানুষ আমরা ত্রিপুরা রাজ্যের বঙ্গ উপস্থিত হয়ে যাচ্ছি মানুষ আমরা আস্তে আস্তে বুকা হয়ে যাচ্ছি কারণ যখন ত্রিপুরা রাজ্যে গাড়ি ঘোড়া ছিল না তখন মানুষ হেঁটে হেঁটে উদয়পুর গিয়েছে অনেক জায়গাতে গিয়েছে এখন মানুষ গাড়ি ঘোড়া যখন বেড়ে গিয়েছে মানুষ পাও হেঁটে যায় না কিন্তু একটা গাড়ির মধ্যে উঠে যাওয়া ওটার মধ্যে উঠেছে কিন্তু আসলে মানুষ আমরা এত অলসতা এবং অবুঝ হয়ে গেছে কিন্তু মানুষ যখন বুঝবে তখন কেউ কিন্তু পার পাবে না মাথা বলুন আর বিজেপি বলুন এগুলো মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষকে দেখবে আমরা যাবে না কারণ একটাই বক্তব্যটা হলো যেটা যখন বিরোধী বামপন্থী সরকার ছিল দীর্ঘদিন সারা ত্রিপুরা রাজ্যে পাশাপাশি উপজাতির অংশ সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে সর্বক্ষেত্রে ছাত্র বলুন ছাত্র নির্বাচন বলুন ছাত্রদের সাইকেল নির্মাতা বলুন সর্বক্ষেত্রে সমস্ত জাতির মাইনরিটি উত্তর যে 5,000 সব ক্ষেত্রে কিন্তু বাম সরকারের ক্ষেত্রে লোনের মাধ্যমে সাহায্য সম্পন্ন হচ্ছে কিন্তু সেটা এখন আস্তে আস্তে সব বিএনপি হয়ে যাচ্ছে প্রত্যেক বছরে নাচ নিয়োগ করতো প্রত্যেক মঙ্গলবারের সিগনেটের মাধ্যমে বাম সরকার থাকাকালীন কিছু স্বল্প মধ্যে কিন্তু বেকার কর্মসংস্থান নিয়ে যেত নিয়োগ করতো কম বেতনের মাধ্যমে তাদেরকে দায়িত্বের ব্যবস্থা করতো কিন্তু সেটা করার পরিপ্রেক্ষিতে 2018 সালে নির্বাচনে আসার পর থেকে বিজেপি সরকার প্রচুর পরিমাণে ছাঁটাই করে দিয়ে গেল 10,300 গেল না কারণ 1997 থেকে যেদিন থেকে উনি সেকেন্ড লিডার হিসেবে কাজ করেছেন পরে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে মাস কিলিংয়ের মাস্টার মাইন্ড ছিলেন সেই দিন এই সবাই যোগদান করেছেন এবং খুব মানে খুশির মেজাজে প্রদ্যুৎবাবু ওনাকে গ্রহণ করেছেন এটাও একটা মানে দেখার মতো দৃশ্য সেই দিনের এই ডিএম খায় আমাকে মেল করেছিলেন সামাজিক বয়কট করার জন্য আমাকে সেই কথা বলেছিলেন মথারানের নেতৃত্ব আমাকে মারার জন্য হুমকি দিয়েছিলেন যারা আজকে ওই দিন সেখানে তারা যোগদান করেছে তো কাজে এই যে ওয়ান নোটিস আমরা বলবো সেই দিন এখানে যে তারা জনসমাবেশ করল এখন ত্রিপুরা মাথা হিসাবে তাদের বলার কিছু নেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে সেখানেও উল্লেখ নেই ত্রিপুরাল্যান্ডের তাহলে প্রদ্যুৎবাবুরা যে বলেন যে कभी ना कभी होगा 5 साल में नहीं होगा तो 10 साल में होगा कभी ना कभी होगा তো পরিষ্কার করে বলা উচিত একটা আপনারা ইশতেহারের মধ্যে রাখেন না বাদ দিয়ে দিলেন অন্যদিকে কবি না কবি হোগা এইভাবে কি আরো 10-15 বছর রাজনীতি করার পরে আবার ভুল করলাম এই কথা বলবেন তো কাজে ত্রিপুরার মানুষকে আমাদের প্রদেশের তরফ থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই এরকম যে সমস্ত দল ত্রিপ্রাসাদেরকে নিয়ে রাজনীতি করে এই রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ এখন আমাদের রাজ্য সরকার ডক্টর মানিক সাহার নেতৃত্বে যেভাবে এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন তাতে পুরো দেশ এখন এক হচ্ছে আমরা যখন নেশন ফার্স্ট বলি তখন তো একটা ভারতের কথাই বলছি না আর এই উত্তর পূর্বাঞ্চলকে আজকে যেভাবে পৃথিবী এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ চিনতে পেরেছে ত্রিপুরা কোথায় আসাম কোথায় এই যে পরিচিতি আমাদের আরো 10-11 বছর আগে তো ছিল না মানুষ আমরা যখন কলেজে পড়তাম যখন ছাত্র অবস্থায় বাইরে যেতাম
আমাদেরকে জিজ্ঞেস করা হতো কাহা আছে, আমরা যখন বলতাম আগরতলা আছে, ত্রিপুরা আছে, ये আগরতলা কাহা है, आसाम में है या कहाँ है। তো সেই জায়গা থেকে আজকে त्रिपुरा আগরতলা বললে বলে अच्छा अच्छा डॉक्टर मानिक साहा जी सीएम है वहाँ का, उग्रवादियों का एक्टिविटीज नहीं रहा, पीसफुल स्टेट हो गया। এবং উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্য ছোট হলেও টাকা দিচ্ছে বড় রাজ্যগুলিকেও, 10% আসছে সাক্ষরতায়, পরিকাঠামোর দিক থেকে অনেক উন্নয়ন হচ্ছে। তো এই নর্থ ইস্ট এমনিতেই মোদীজির মাধ্যমে তার পরিচিতি, তার একতা বা ইউনিটি নীতিতে উন্নয়ন, স্কুল, কলেজ এইসব তো কিছু নেই, শুধু ক্ষমতার লোক। এডিসিতে 5 বছর ধরে কি করছেন? অডিট তো করার আগে সাংবিধানিক একটা পদ, অডিটর জেনারেল অ্যান্ড কন্ট্রোলার, ওনাকে চিঠি লিখতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যপালকে, ত্রিপুরা এডিসিতে আর্থিক শৃঙ্খলা নেই, অডিট হচ্ছে না। তাহলে এটাও একটা সাংবিধানিক ব্যবস্থা যে বাজেট হওয়ার পরে, স্যাংশন হওয়ার পরে টাকা যখন খরচা হয়, কত হলো মানুষের জন্য, স্কুলের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে, তার হিসাব দিয়ে আবার টাকা আনতে হয়। আমাদের রাজ্য সরকারকেও আনতে হতে হবে। আপনারা সংবিধানের নিয়ম অনুসারে পদে বসে আছেন, ক্ষমতা ভোগ করছেন, অথচ সাংবিধানিক কোনো নিয়ম কানুন মানবেন না। আবার কিছু হলে সব দোষ নন্দঘোষের মতো। তো কাজেই মাথা নেতৃত্বের কথাবার্তা সব সময় এক জায়গায় এক রকম। এগ্রিমেন্টের কিছু ক্ষেত্রে বলতে ত্রিপুরার কিছু লোক চায় না। আমি তো বারবার জিজ্ঞেস করছি, আমরা জিজ্ঞেস করছি এক দুজন যে সেখানে রেবতী ত্রিপুরা আছে কিনা বলুন না, ডক্টর মানিক সাহা আছেন কিনা বলুন না, না রাজীব ভট্টাচার্য আছেন। নামটা বললে খুশি হতাম, আমরা তারপরে আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করতাম। তো কাজেই ত্রিপুরার মানুষকে বোকা বানানোর জন্য এসব হচ্ছে। এবং আর একটা কথা, আমাদের মধ্যে যাতে দাঙ্গার পরিবেশ তৈরি হয়, রাজনীতির ফায়দা নেওয়া যায়, ত্রিপুরার মানুষকে আমি অনুরোধ করবো এ সম্পর্কে সচেতন থাকার জন্য। আপনারা শুনলেন সেখানে আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে প্রাক্তন সাংসদের বক্তব্য। রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ব্যাখ্যায় তিনি যে কথাগুলো বলছিলেন, কার্যত মথার কর্মসূচি, মথার নেতৃত্বের উপস্থিতি কর্মসূচিকে টার্গেট করেই সেখানে বলা হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে। আর যেখানে বড় উদাহরণ রাখলেন নেতৃত্ব কথা বলে, বাস্তবে কি হবে? গতকালও আপনারা অনেকে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মন কি বাতে সেখানে মান্দায় গেছেন, তার আগে টাকারজোড়া সহ বিভিন্ন জায়গায় যাচ্ছেন। জনজাতি এলাকায় প্রচার তেজি করেছে বিজেপি শিবির, এটাও যেমন ঘটনা। আবার কোনো অংশে ময়দান ছেড়ে দিয়েছে মথা, সেটাও কিন্তু বাস্তব নয়। একদিকে বিজেপি যেমন পাহাড় রাজনীতিতে নতুনভাবে আবার শক্তি পরীক্ষা করে শুধু নয়, মাছ ধরার চেষ্টা করছে, আবার মথা কিন্তু মাছ ছেড়ে দিয়েছে, তা কিন্তু সঠিক নয়। মথাও মাছ ধরে রেখেছে। এবং শুধু 2018 সালে সেখানে আইপিএফটির শক্তি বেশি ছিল, বিজেপির সঙ্গে রয়েছে, আইপিএফটির শক্তি কমেছে, সেই শক্তি অর্জন করেছে মথা, মথাকে সাথী হিসাবে নিয়েছে বিজেপি, এগুলো বহু চর্চিত বিষয়। কিন্তু সত্যি অর্থে কি বিজেপি পাহাড় রাজনীতিতে মথার সঙ্গে টেক্কা দেওয়ার মতন শক্তি নিয়ে আছে? এসটি মোর্চা রয়েছে বিজেপির, রাজ্য কেন্দ্রে বিজেপির ক্ষমতা রয়েছে, তারপরে এডিসির প্রশাসনে বিজেপি বিরোধী শিবিরে। 2026-এ কি শাসকে থাকবে, শাসকে আসবে, শাসকে পরিবর্তন হবে এডিসিতে? এমন কয়েকটি বিষয় খুব চর্চিত। আসন সমঝোতা আতাত সে না হোক পরের বিষয়, আসল টার্গেটে কি সত্যি অর্থে 100%
নিশ্চিত রয়েছেন কুসভা ভবনের নেতৃত্ব? রাজেন্দ্রের সঙ্গে সত্যিয়ত্বে পারার মতন শক্তি কি আছে কুসভা ভবনের? এই প্রশ্নগুলো বোধ হয় আজকের দিনে যেমন প্রাসঙ্গিক 2026 সালেও প্রাসঙ্গিক। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।